stayed onside, almost beat the keeper. Still a chance for Sunil Chetri. He's a hunter on a mission and he has hunt down his best prey here. A man who can now at this age close his eyes and paint pictures you can just watch and cherish. A big book written in gold. It's almost as if written by the footballing gods when you saw Sunil Chetri coming on the pitch. Began. And that is that. Job done. Game over. Oscar Bruzon and East Bengal heading to the top of the table. ফিরে এলাম বিরতির পর কালিঙ্গা স্টেডিয়াম ভুবনেশ্বরে, যেখানে ম্যাচ নাম্বার 14 চলছে। প্রথমার্ধ গোল আনতে পারেনি, দ্বিতীয়ার্ধে কি হয় সেটা দেখার অপেক্ষায় সবাই রয়েছেন। একজন খেলোয়াড় পরিবর্তন হয়েছে, ইন্টারকাশির নরেন্দ্র গেলট মাঠে এসছেন, তাকে দেখা যাচ্ছে। আর উল্টো দিকে ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ এবং 3টে পয়েন্টের লক্ষ্যে তারা মাত্র 10 জন বা 8 দিন তারা সময় পেয়েছে প্রস্তুতির জন্য, এবং সেই জায়গা থেকে তারা শুরু করেছে এবারের ক্যাম্পেইন। আমি পল্লব বসু মল্লিক, আমার সঙ্গে প্রাক্তন জাতীয় ফুটবলার প্রশান্ত চক্রবর্তী এবং নিশ্চল চন্দন, তিনি বাইরে গেছেন। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, এবং আবারও স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে হোম সাইড কালো জার্সিতে ওড়িশা এফসি। আর শুরু থেকে হাই প্রেস, ব্রিলিয়েন্ট সাজিওল আব্বাস রাখতে পারবেন, হ্যাঁ রেখেছেন, কিন্তু কোনো মতে ক্লিয়ারেন্স কনফার্মেশন। নিশ্চল হলুদ কার্ড ছিল, বাইরে গেছেন, তার পরিবর্তে নরেন্দ্র গেলট। লাইক ফর লাইক চেঞ্জ। তম্বা দ্বিতীয়ার্ধের শুরুটা কিন্তু ভালো একটা করার পরিকল্পনা নেই ইন্টার কাছে, স্পেশালি হাবাসের স্ট্র্যাটেজি হবে, কারণ এই ফার্স্ট কোয়ার্টারটায় কিন্তু প্রেসিং করবেই। কারণ একটা গোল যদি হাবাস তুলে নিতে পারেন তাহলে কিন্তু উনি আবার ওনার সেই বিখ্যাত স্ট্র্যাটেজি 6 জনকে নিয়ে মাঝমাঠ এবং ডিফেন্সটাকে যে অত্যন্ত স্ট্রং করে প্রেজেন্ট করবেন, সেটাই কিন্তু উনি চেষ্টা করেন এবং আজকেও করার চেষ্টা করবেন। তখন থেকে আবার একটা আক্রমণ, এটা কাশি সাজিওল আব্বাস মুভ করেছেন প্রবীর। ইন্টারকাশি প্রথমার্ধ ঠিক এইভাবেই শুরু করেছিল, একটা হাই প্রেস করে, এবং ওড়িশা এফসি তাদের ডিফেন্সের শেপটাকে বজায় রেখে তারা কিন্তু সেই আক্রমণটাকে দারুণ ভাবে রুখে দিয়েছে, এটা অবশ্যই বলা যায়। নরেন্দ্র গেলটকে নিয়েও অনেক আলোচনা হয়েছে। আজকে 75 নম্বর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ খেলছেন নরেন্দ্র গেলট, এবং গত মৌসুমে মাত্র 4টে ম্যাচে সুযোগ পেয়েছিলেন এই নরেন্দ্র গেলট। সেভেকামা আবারও উপর্যুপরি থ্রোইন অ্যান্টোনিও লোপেস হাবাস। কেউ বলেন তার সঙ্গে কোথাও যেন একটা ছায়া দেখা যায় স্পেশাল ওয়ানের, অর্থাৎ জোস মারিনো। ডিফেন্সটাকে অর্গানাইজ করে খেলার চেষ্টা করেন এবং প্রয়োজন হলেই ছাপটা ফেলে দেন। আসবো আলোচনায়। ইসাক এই শটে কিছুতেই পরাস্ত হবেন না লুইস ক্যাম্পাস। ইসাক শটটা নিয়েছিল, বলে গতি ছিল না, অর্থাৎ এখন বৃষ্টিটা কমে গেছে, মাঠ যে ভারী ভাবটা ছিল সেটা একটু আস্তে আস্তে ড্রাই হচ্ছে। হ্যাঁ, বলতে একটা অ্যাটাক সুযোগ পেয়ে গেছে রহিম আলী, দূর থেকে শট দেওয়ার চেষ্টায় হোয়াট আ ব্লক ডেভিড ওমেনেস। রহিম আলী মাঝে ছিটকে যাওয়ার চেষ্টা করছেন, কাউন্টার মুভ
আলফ্রেড টার্নার্স মাঝখানে সমেত ভালো 1-2 আলফ্রেড ট্রান্সফিল পাস একটু টাচটা হেভি ছিল সেভিয়ার গাবা খুব সুযোগ দেবেন না এই জায়গাটা অ্যান্তোনিও লোপেজ হাভাস আমরা অনেকদিন দেখছি ওনাকে প্রবীণ লামাস ক্যারি করার চেষ্টায় রোহিত কুমার ভালো ডিফেন্সিভ কোয়ালিটি তার এখানকার ছোট জায়গার মধ্যে খেলার চেষ্টা এসাক লং বল পাদিকে ফ্রিলেন প্রাইমারি ফ্ল্যাগ ডাউন এবং কোথায় বাড়ালেন এইটা অনেকটা হেভি টাচ হয়ে গেল রাহুল কেপি তার সেরা স্প্রিন্ট টেনেও ওখানটায় পৌঁছতে পারলেন না রহিম খুব করে দায়িত্ব এড়ানোর খেলা খেললো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ও কিন্তু বলটা নিয়ে 1-2 চ্যালেঞ্জ নিতেই পারতো আর এই চ্যালেঞ্জটা নিলে ও কিন্তু গোল করার ক্ষমতা দেখুন ও তুলে দিল এই ডিফেন্ডার সাথে যদি ও চ্যালেঞ্জটা করতো অ্যাটলিস্ট ডেভিডের সাথে ওরা একটা চ্যালেঞ্জ করলে বলটাও তার ট্রাসেল হতো সেই জায়গায় না করে একটা ফ্লিক টাইপের করে আউটসাইডের দিকে রাখলো বলটা বাইরে চলে গেল রহিমকে অনেক দায়িত্ব নিতে হবে টিম যখন ডিপেন্ড করছে তোমার উপর এটা বুঝতে হবে ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে তুমি এখন উদীয়মান স্ট্রাইকার তোমার থেকে টিম গোল চায় এই ব্যাপারগুলো ওনাকে ভাবতে হবে রাহিম আর দায়িত্ব এড়ানোর কথা বলছিল ওই জায়গাটায় ডিফেন্ডারকে চেঞ্জ করতে পারতো একটু প্রেসারে রাখতে পারতো সাজিদ আব্বাস রোহিতের পজিশনিংটা ভীষণ ভালো একদম আইডিয়াল নাম্বার 5 বা নাম্বার 6 এই জায়গাটা এবং তার এই ডিফেন্সিভ কোয়ালিটিটা সবার কাছে প্রশংসিত হ্যাঁ তার কারণ বড় চেয়ার একটু থাকলে অ্যাটলিস্ট হাইটের দিকে থাকলে না অনেক বলগুলো রিচের ক্ষেত্রে সুবিধা হয় এয়ারেও যেমন হয় তেমন গ্রাউন্ডে হয় এই জায়গাটায় পরিকল্পনা করে উড়িষ্যাও এফসি কিন্তু মাঝমাঠটা ডিফেন্সটা সাজিয়েছে যার ফলে প্রথম দিকে শুরুতে ওদেরকে যতটা মনে হচ্ছিল হিউমিসকাল তারা তাদের একটু মানে খেয়াল খুশি মতো সেট আপ হয়নি যত খেলার গতি এবং সময় বেড়েছে তারা কিন্তু আস্তে আস্তে ম্যাচে ফিরে ওভারঅল তাদের অভিজ্ঞতার একটা মূল্য আছে যেসব খেলোয়াড়রা খেলছে তারা প্রিভিয়াস আইএসএল এ খেলেছে যার ফলে তাদের একটা অভিজ্ঞতা আছে সেটা কিন্তু যথেষ্ট কাজে লাগছে এই ম্যাচে এখনো পর্যন্ত স্কোর লাইন কিন্তু পাল্টায়নি ফোর্থ কোয়ার্টার লুইস কাম্পাস স্পেনের লোয়ার টিয়ার লিগ থেকে উঠে আসা অ্যালামেরিয়া আন্ডার 19 ছিলেন কিন্তু গিরোনার মতো ক্লাব থেকে বা সেই ফুটবল সিস্টেম থেকে উঠে আসা সুমিত মাসি টার্ন করার চেষ্টায় এখানে যেভাবে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা বিধি সম্মত হয়নি সঠিক সিদ্ধান্ত দেখুন বলটাও রিসিভ করেছে ওকে অবস্ট্রাক্ট করে অর্থাৎ তোমার কন্ট্রোলে যখন বল নেই তুমি তো তাকে প্রেস করতে পারো না এই যে পুশ করলো বিহাইন্ড থেকে ওটা ফাউল তোমবা অভিজ্ঞ খেলোয়াড় তোমবাকে অভিজ্ঞতার সাথে সাথে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে ফাউল ইন্টারকাশির বেশি 8টা ওড়িশার 6টা ফ্রি কিক সাজিও লামাস ফ্লোট করেছেন আলতো করে কোথাও যাচ্ছে না ডিরেকশন গতি ঠিক নেই কিন্তু রেফারি এখান থেকে কর্নার কিক দেবেন তার উপর চাপ তৈরি করছেন সুহেল এবং সেটাই দিয়েছেন এয়ারে ট্রাসেলের সময় এয়ারে বল থাকলে যে কোনোভাবে কাউর লাগতে পারে রেফারি কাছে ছিলেন নিশ্চয়ই উনি দেখেছেন সেই জায়গাটা মাথা রাখতে হবে কর্নারটা কিন্তু মারতে চলেছেন এটার কাছে কর্নার কিক অ্যাওয়ে হেমেনেজ এখানে কন্ট্যাক্ট ছিল এবং আবেদন জানানো হচ্ছে রেফারি ছুটে যাবেন দেখবেন ডেভিড হেমেনেজ কি বলছেন রোহিত দানো ওইখানটায় ভালো অ্যাডভান্টেজ পজিশনে ছিলেন চ্যালেঞ্জটা কি অন দ্য বল অর অন দ্য ম্যান হেডটা ভালো রেখেছিল ডেভিড এবং দেখুন এই যে ট্র্যাপ করা পরে বলটা টোকা লেগেছিল বলে না হাঁটুতে লেগেছিল রেফারি এইখান থেকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে পাননি দিলেও দিতে পারতেন আমার মনে হয় যদিও বলটা 50-50 রিচে ছিল রেফারি কাছে ছিলেন সেটা
লাকি রাহুল কেপি, এদিকে দুজন খেলোয়াড় কিন্তু অন দ্য লাইন। নিশু কুমার তাকে দেখা যাচ্ছে এবং জয়েশ রানে, দুজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। আর উল্টো দিকে সমিত পাসি তিনি বাইরে গেলেন এবং সন্দীপ মান্ডি, সন্দীপের একটু সামান্য স্ট্রাগল করছিলেন দেখে মনে হয়েছে। কনফার্মেশন নিশু কুমার এসছেন, বহু ম্যাচের অভিজ্ঞতা রয়েছে নিশু কুমারের। সমিত পাসিও বাইরে গেছে। জয়েশ রানে হাবাসের খুব প্রিয় খেলোয়াড়, তার ওয়ার্ক রেটের জন্য একটু হেভি টাচ সুহেল পাবেন। হ্যাঁ, জয়স্থানের অভিজ্ঞতা যথেষ্ট। এই আইএসএল এ বিগত বেশ কয়েকটা আইএসএল এ জয়স্থানে খুব ভালো পারফরমেন্স করেছে, ধারাবাহিকতা দেখিয়েছে এবং হাবাস অভিজ্ঞতাকেই ভরসা করেছেন, সেই জন্যই তিনি ওকে দলে অন্তর্ভুক্ত করেছেন। 145 নম্বর ম্যাচ খেলতে নামলেন আজকে জয়েশ রানে, ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম মোস্ট ক্যাপ প্লেয়ার জয়েশ। 5টা গোল, 11টা অ্যাসিস্ট আছে। গত বছর 21টা ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি ইন্ডিয়ান সুপার লিগ আগের সিজনটায়। নরিন্দর গেহলট, তার উপরে কিন্তু ভরসা রাখা যায়। জাতীয় দলের দোরগোড়ায় আসছেন, ঢুকছেন, বেরোচ্ছেন। তার কারণ যত খেলবে তত এক্সপিরিয়েন্স বাড়বে। জাতীয় দলে খেলছেন, আসছেন, ঢুকছেন, মানে তিনি একটা স্কোয়াডের মধ্যে আছেন। আপকামিং খেলোয়াড়দের মধ্যে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং সেই জন্য উনি গুরুত্বপূর্ণ দলে কিন্তু আজকে সুযোগ পেয়েছেন। প্লে করেছেন রোহিত, কাউন্টার মুভে যাওয়ার চেষ্টায় বল জিতে নিয়েছেন ওইখান থেকে তম্বা সিং। ডান দিকে প্রশান্ত করানে শো মেরে পৌঁছে গেছিলেন ওখানটায় আলফ্রেড প্লানার্স, কিন্তু টাচটা ঠিক মতো হলো না। এটা বিপজ্জনক এবং কার্লোস ডেলগাডো এটা অ্যালাউ করলেন কি করে? অসাধারণ দক্ষতার সাথে প্রশান্তের মাইনাসটা অ্যান্টিসিপেট করেছে। দেখুন বলটাকে স্লাইড করে, মানে টেকনিক্যালি 100% পারফেক্ট স্লাইডটা এই কারণেই করেছে, রিচটা অনেক বড় পেয়েছে, যার ফলে গোলের জায়গায় এসে টিমটাকে বাঁচিয়ে দিয়ে গেল। এই মুহূর্তে এটা কাশির চতুর্থ কর্নার, ফার পোস্ট অ্যাওয়ে, কেউ কন্ট্যাক্ট পায়নি এবং সবে আসা জয়েশ রানে। প্রশান্ত বাঁদিকে গেছেন, কাট করে ভেতর দিকে যাওয়ার শেষে রোহিত দানো বডি অন দ্য লাইন। এখনো গোল আসেনি। দ্বিতীয়ার্ধে 10 মিনিট খেলা হয়ে গেছে। ফোর্থ কোয়ার্টারও গোল না এলে দুটো দলই যারা 3টে পয়েন্টের লক্ষ্যে, তাদের উপর কিন্তু একটু প্রেশারটা বাড়ে। সেই জন্যই তো হাবাসের এই দুটো পরিবর্তন, দুটো কি 3টে পরিবর্তন উনি করেছেন যে ভারী মাঠের সুযোগটা যাতে তার টিম নিতে পারে। প্রবীণ ডেলগাডো ক্লিয়ারেন্স, বলটা ধরে ঘোরার চেষ্টায় অনেকটা কন্ট্রোল করছেন কিন্তু তম্বা সিং। ডেভিড মেনেজ উঠে এসেছিলেন। নরিন্দর গেহলট চেস্ট ট্র্যাপ করে ফেরত পাঠিয়েছেন লুইস কাম্পসের কাছে। প্রবীণ আবার লং বল, এইখানটায় অ্যালফ্রেডের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছেন রমাদাস। সঠিক একদম, এয়ারে উঠেছে, ডিফেন্ডারকে পুশ করেছো, তুমি পুশ করলে অবস্ট্রাকশন। সোজা কথা, বল ছাড়া যদি তুমি কাউকে এয়ারে পুশ করো তাহলে তোমার এগেনস্টে যাবে, যেটা হওয়ার সেটাই হয়েছে। সব থেকে বড় আরও একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা লাগছে, হাবাসের অভিজ্ঞতার সাথে সাথে হাবাস চেঞ্জগুলো করে প্রেশার করার চেষ্টা করছেন, পয়েন্ট আজকে ম্যাচ জেতার জন্য অল আউট যাচ্ছে। কিন্তু উড়িষ্যাও সমান তাহলে তাদের ডিফেন্সটাকে সংগঠিত করেছে এখনো পর্যন্ত। কি কি অপশন আছে এখন ইন্টার কাশির কাছে অ্যাটাকিং অপশনস হিসেবে? নাউরেস পেটকাভেচিয়া রয়েছে। আগের ম্যাচে খুব একটা ইমপ্রেস করতে পারেননি লিথুয়ানিয়ান ইন্টারন্যাশনাল। দেশের হয়ে তার 4টে ম্যাচ খেলা আছে, কোনো গোল পাননি। আশিস ঝা একেবারে ইয়াং খেলোয়াড়। মোহাম্মদ আসিফ রয়েছেন মিডফিল্ডার। অ্যাটাকিং অপশনস কিন্তু আজকে খুব একটা
অ্যান্টনিও লোপেজ হাবাসের কাছে নেই। যত সময় যাবে তত কিন্তু আওয়াজকে মেলে ধরতে হবে। আওয়াজ কিন্তু এখন দেখুন মাঠটা পুরো স্টেজ করে খেলছে দলের খেলোয়াড়, অর্থাৎ বলটাকে খেলানোর চেষ্টা করছেন উইং দিয়ে এখন অ্যান্টনি লোপেজ হাওয়াস। তার কারণ ভেতরে উড়িষ্যা যেভাবে ডিফেন্সের সামনে একটা দুটো প্লেয়ার রেখে দিয়ে তারা একটা জায়গা তৈরি করে রেখেছে, সাবিয়ার কামার সামনে পুইতে এবং রোহিত কুমারকে নিয়ে এসছে, নিয়ে তাতে যে জং তৈরি করছেন সেটাকে ভাঙার জন্য হাবাসকে উইং থেকে আসতে হবে। উনি এখন এই সময় দেখছি দুটো উইং দিয়েই আসছেন, বারবার চেষ্টা করছেন ডিফেন্স উইং স্টেজ করলে ডিফেন্সটা যাতে স্টেজ হয়, ভেতর থেকে অ্যাটাক করে গোল তুলে আনার। সেটা এখনো পর্যন্ত যতটুকু দেখেছি ততটুকু দেখেই মনে হচ্ছে উনি গোলের জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সমানে। একটা ম্যাচে একটা পয়েন্ট ইন্টার কাশি, তাদের জন্য আবির্ভাব মরশুম ইন্ডিয়ান সুপার লিগে। ম্যাচ বলুন তো, একটা জিনিস বলবেন, আপনি ভালো বলেছেন, একটা ম্যাচে একটা পয়েন্ট তুলতে গেলেও কিন্তু অ্যাটাকে আসতে হবে। যদি গোল তুলে না নিতে পারো তুমি, অপোনেন্টকে তুমি প্রেশার দিতে পারবে না। এখন কিন্তু দেখুন ইন্টারকাসি উইং প্লে করছে, অ্যাটাকে আসছে বারবার, তাদের খেলাটা ছড়িয়ে দিচ্ছে, যেটা ফার্স্ট হাফে অনেক বেশি মাঝবাট কেন্দ্রিক ছিল এবং সংগঠিত ছিল। মাঝবাটটাকে ব্লক করে নিয়ে তারপর অ্যাটাকে যায়, সেটা থেকে এখন বেরিয়ে এসে উইং প্লে করছে, যার ফলে খেলাটাও দেখতে ভালো হচ্ছে ইন্টারকাসির জন্য। বারে বারে উইং দিয়ে আক্রমণে আসছে, ডিফেন্সেরও ফাঁক ফোকর তৈরি করছে। আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগে একটা ব্রেক এবং তারপরে আবারও শুরু হবে, এবং এবারের লিগ সিঙ্গল রাউন্ড রবিন, মাত্র 13টা ম্যাচ, এবং চ্যাম্পিয়নশিপ প্রত্যাশী দলকে প্রায় একটা পয়েন্টও হারালে চলবে না, এবং সেই লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, জামশেদপুর, মুম্বাই সিটি এফসি। এই চারটে দলেরই কিন্তু 6 পয়েন্ট এসে গেছে। আর তার পাশাপাশি ক্লোজ অন দ্য হিলস বেঙ্গালুরু এফসি। আক্রমণ ছিল এখানটায়, সবে নামা 40 রানে, ডিফেন্ডেড পৈটিয়া। থৈবাকে দেখে কখনো মনে হয়নি যে খুব কোনো চাপে আছে। থৈবার একটা অদ্ভুত রেকর্ড আছে, সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি এএফসি কাপে গোল পেয়েছেন 16 বছর 5 দিন 5 মাস 4 দিনের মাথায়। দ্যাটস এ ইউনিক রেকর্ড। হ্যাঁ, তার কারণ দেখুন এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এই এজটা কিন্তু যথেষ্ট, কারণ বিদেশি খেলোয়াড়দের কিন্তু 17, 18, ম্যাক্সিমাম 19-20 মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়ে যায়। তার কারণ এই এজে তোমাকে মেলে ধরলে, তোমার ফাউন্ডেশনটা ভালো হলে আগামী দিনটা কিন্তু অনেক বেশি সচ্ছল হবে। অসম্ভব পরিশ্রম করতে পারেন রোহিত কুমার। রান শুরু করেছেন ওখানে বিপি সোহেল, রহিম আলী বাইরের দিক থেকে, এবং এই জায়গাটায় ফ্ল্যাগ আপ, একটু প্লে টু দ্য ফ্ল্যাগ। বারবার কোচেরা এটা শেখান, বলেন একটা পোটেনশিয়াল আক্রমণ, সম্ভব আক্রমণ নষ্ট হলো। হ্যাঁ, বাঁদিকে যখন রিলিজ হয়ে যাও, টাইমিং অফ রিলিজ যখন পড়েছে তখন সোহের এবং দুজনেই রহিম আলী মোটামুটি ধরে নেওয়া যায় অফসাইডে ছিল, তাই জন্য রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে, লাইন্সম্যান অবশ্যই। ক্যাপ্টেন সামব্যান সাজিও লামাসের হাতে, তার কারণ সুমিত পাসি বাইরে গেছেন। ওড়িশা স্লো বিল্ড আপ, পৈটিয়া বল হোল্ড করতে পারেন, আইডিয়াল ডিফেন্সিভ মিডফিল্ডার। 4-2-3-1 ফরমেশনে 5 বা 6 নম্বর, 4-3-3 একদম মাঝখানটায় খেলবেন ইন দি মিডফিল্ড কার্লোস ডেলগাডো। রহিম আলীর এই যে প্লেইং টু দ্য ফ্ল্যাগ যে কথাটা বললাম, খেলার মধ্যে হয়তো হয়ে যায় এবং আমরা সচরাচর খেলোয়াড়দের সমালোচনা করি না, কিন্তু তুমি 95 নম্বর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ খেলছো, আসবো আলোচনায়। সোহের ভালো জায়গায় সেট আপ, পাপায় শট ডিসিশন, এজাক ভ্যান্ডাল রুয়াত ফেরা, হোয়াট অ্যান ইন্টারসেপশন, ব্রিলিয়ান্ট, এবং গোল স্কোরিং একটা দারুণ অপরচুনিটি ছিল। ডেভিড হিমেনেজ অভিজ্ঞতাকে কাজে লাগালেন, অ্যাঙ্গেলটাকে ব্লক করলেন।
শেষ পর্যন্ত বলের সাথে পাটাকে অ্যাডজাস্ট করেছিল, যার ফলে কিন্তু ডেভিড বলটাকে মিট করতে পেরেছে। এবং উড়িষ্যার আরেকটু আগে যদি উড়িষ্যার শটটা নিতে পারতো তাহলে একটা চান্স ছিল। দেরি করেছে, চমৎকার সেভ ডেভিডের জন্য। কর্নার ভ্যারিয়েশন, জ্যাক আবারও হেডের সুযোগ ছিল, মাথাটাকে ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু লক্ষ্য স্থির নয়। বেঞ্চের দিকে ইশারা করলেন। যেটা দেখুন এখান থেকে বল রিলিজ করা বা সুয়েরে পাই লেট করলো না, কিন্তু শেষ পর্যন্ত লেট করেছে বলেই স্লাইডিং এর সাথে পাটা অ্যাডজাস্ট করতে পেরেছে। যদি লেট না করতো তাহলে অনেক আগেই ফিনিশ হয়ে যেত। সামনে গেছেন ইসাক, গলতি বলা হয় পুরো নাম ইসাক ভ্যান্ডাল রকফেলার, মিজোরামের ফুটবলার, সেন্সেশনাল বলা হয়। একটা মরশুম তো একদম আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। আজকে 62 নম্বর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ খেলছেন, তার 20টা গোল কন্ট্রিবিউশন আছে, 10টা গোল 10টা অ্যাসিস্ট। গত মরশুমে 20টা ম্যাচের সুযোগ পেয়েছেন, 3টে গোল 5টা অ্যাসিস্ট। এই যুবক প্রতিবাদের দিকে কিন্তু অবশ্যই নজর থাকে। এই যে সুযোগ পেয়েছিল, আরেকটু আগে যদি ফিনিশ করতে পারতো তাহলে বলটা। এবং আমি এখানে ডেভিডের প্রশংসা করব, স্লাইডিং মেলে অনেকটা রিচ করেছে, একটা অসাধারণ কিন্তু গোলের জায়গা থেকে টিমকে বাঁচিয়েছে। এটা দেখতে ভালো লেগেছে হয়তো যে স্লাইড করে মেরেছে, কিন্তু না, টাইমিং অফ যে স্লাইডিং করেছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেটা করে দেখিয়েছেন ডেভিড। আলফ্রেড একদম বল থেকে চোখ সরাননি অমরিন্দর সিং। ওখানটা একটা কন্ট্যাক্ট পেলে কিন্তু বলের গতিপথ পাল্টে গেলে বিপদ হতে পারত। এই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে উড়িষ্যা এফসি কে। একদম মানে এটা একদম মানে জাস্ট বলটা ফল স্টেপে দিতে গেল তা না, ওখানে ডিফ্লেকশন ছোট করে হলো শরীর দিয়েও লাগিয়ে দিত তাহলেও বল গলে যেত। এই ধরনের সুযোগ বারবার দেখুন, এই যে ডিফ্লেকশন ও গেল, পেয়ে গেছিল চেষ্টা, কাভারিং করলে কি হবে? তুমি রিচ করে যখন গেছিলে পাটা অ্যাটলিস্ট পাটা দেখালেও একটা চেষ্টা তো করা উচিত ছিল, সেটা করলো না। একটা ভালো চান্স এসে গেছিল এটা কাছের জন্য, সেটাও বেরিয়ে গেল। এখন পর্যন্ত খেলা 0-0। একটা থ্রো ইন যেতে পেরেছেন, কার্লোস ডেলগাডো একটু প্রেস করছিলেন এবং সেই কারণে আলফ্রেড দানেস্কো ফ্রি জোন পাননি। কিন্তু যেটা বলা হয় এনি পার্ট অফ দ্য বডি, শরীরের যে কোনো অংশ লাগাতে পারলে, যেহেতু আমরিন্দার কমিটেড ছিল, সমস্যা হতে পারত। আবার ঘুরে একটা শট নেওয়ার চেষ্টায় ভিপি সুহের খুব এফেক্টিভ কিছু এখন অব্দি করতে পারেননি। নিশু কুমার সবে এসছেন, অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। পরিবর্তন হবে ওড়িশা এফসি, জেরেমি আসবেন, আরেকজন সেন্সেশনাল প্লেয়ার জেরেমি। আবার ফিফথ কোয়ার্টারে খেলা চলছে। সাজিউল আব্বাস, ডান দিকে অপশন আছে প্রবীর, হ্যান্ডেলটাকে ব্লক করার চেষ্টায় সাবিয়া কাবা বিশ্বস্ত এখনো অব্দি। ডেলগাডো ডিফেন্সের যে জায়গা খেলছে এখন, সেই জায়গাটা কিন্তু পেছন থেকে সুইপিংও করছে আবার অ্যাটাকিং করছে, অর্থাৎ ও হচ্ছে ইউটিলিটি প্লেয়ার হিসেবে ঠিক অ্যাটাকিং অপোনেন্টের অ্যাটাকিং জোনের যে সময় অ্যাটাকটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত উনি অ্যাটলিস্ট 60% থেকে 70% সফল। পঞ্চম কর্নার ইন্টাকাশের জন্য এটা কি ফলাফল আনবে? সময়ের অপেক্ষা। শো পল আনশেরি, প্রাক্তন জাতীয় অধিনায়ক, বুঝিয়ে দিচ্ছেন ট্যাকটিক্যালি এটা অনেকটা অ্যাওয়ে। এবং যখন ইসাককে বোঝাচ্ছিলেন ডিজে পুরুষোত্তম ওই রকম জায়গায় শট নেওয়ার ক্ষেত্রে কি করণীয়, জো পলের চেয়ারকে ভালো বোঝাবে। হোয়াট আ প্লেয়ার, দুবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্লেয়ার অফ দ্য ইয়ার, মোহনবাগানে কাঁপিয়ে দিয়ে গেছেন। আইএম বিজনের সঙ্গে এত ভালো বোঝাপড়া। ইসাক আরো একবার ভালো জায়গায়, রাহুল কেপি কোনো মতে কন্ট্রোল করলেন এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারালেন। এই ছেলেটা কিন্তু ইসাক কিন্তু অনেকটা ভালো মাঠটা দেখতে পারে। এখনকার দিনের ফুটবলে যে যত ভালো মাঠটা দেখতে পাবে সে কিন্তু খেলাটা অপারেট করতে পারবে, সেইটা কিন্তু চমৎকার ভাবে করে যাচ্ছেন এখনো পর্যন্ত ইসাক।
জেরেমি মাঠে আসবেন এবং ভিপি সোহের আর গেম টাইম পাবেন না, অর্থাৎ ডিজে পুরুষোত্তমান তার খেলোয়াড়দের রোটেট করবে। সোহের পরিশ্রম করেছেন, এফেক্টিভ হতে পারেননি। কনফার্মেশন জেরেমি মাঠে এসেছেন, কিছু ফ্রেশ এনার্জি আনার জন্য খেলোয়াড় পরিবর্তন অবশ্যই করবেন এবং এটা কতটা ট্যাকটিক্যাল হবে সেটা সময় বলবে। ইন্টারকাশি ডিফেন্সিভলি ভীষণ অর্গানাইজ, ফার পোস্ট অনেকটা হেভি টাচ বেরিয়ে গেল। এক্ষেত্রে দুজন ফলো করা উচিত ছিল, একজনের সাথে আরেকজন। একজন তো গেল, তার সাথে পেছন দিকে যে আরেকজন অ্যাটলিস্ট ড্যামি রান করতো, তাহলে ডিফেন্ডারদের মধ্যে একটা প্রেশার হতো। এই প্রেশারগুলো না দিতে পারলে ডিফেন্ডারদের থেকে ফাঁক বার করা যাবে না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ইশাক কিন্তু একটা পেয়েও গেছিল, আমি যে কথা বলছিলাম আপনিও বলছিলেন, দেলগাদোর কথা আমি বলছিলাম, সাথে এদিকে কিন্তু আমাদের ডেভিডও কিন্তু অনেকটা জোন নিয়ে গেছে। দুদিকে দুটো টিমের ডিফেন্ডার কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে মেলে যাচ্ছে। ডেভিড হিমেনেজ আই লিগে ইন্টারকাশিকে নির্ভরতা দিয়েছেন। আবারও ইসাক ভালো ফার্স্ট টাচ, পেছন থেকে প্রবীর চ্যালেঞ্জ করলেন, বাঁশি বাজেনি, রেফারি প্লে অন বলেছেন। প্রশান্ত বাস্ট অফ পেস, সেভিয়ার গাবা অ্যাঙ্গেলটাকে ব্লক করছেন, সাপোর্টে জয়েশ রানে শট নেওয়ার আগেই কিন্তু ক্লিয়ারেন্স। আবারও ফিরতি বলে ওইখানটায় টম্বা সেট আপ, রোহিত দানু একটা ছোট্ট স্ট্রোক দিয়ে এই জায়গাটাকে কভার করার চেষ্টা করছিলেন। ফ্ল্যাগ কি আপ হবে, ইসাক স্টার্ট করলেন না। ভেবেছিলেন অফসাইড হবে পুরুষোত্তম, কিন্তু দেখলেন যে অফসাইড, রেফারি বোধহয় ভাবলেন রেফারি দিয়েছে, কিন্তু খেলার যতক্ষণ না বাসি পড়ছে তোমাকে টেল প্লে টু দ্য হুইসেল বলে একটা শব্দ আছে, সেটা কিন্তু ইসাক যদি মনে রাখতো, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারতো অফসাইড। এক্ষেত্রে তুমি একদম আমার মুখের কথাটা কেড়ে নিলে প্রশান্ত, একদম নার্সারি থেকে শেখানো হয় প্লে টু দ্য ভেসেল, বাঁশি শুনবে তারপরে তুমি তোমার সিদ্ধান্ত নেবে। এখনো অব্দি গোল আসেনি কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে। জেরেমি সবে এসছেন, ফ্রেশ পেয়ার অফ লেগস মানে নতুন এনার্জি, নতুন পরিকল্পনা কি সেটা দেখতে হবে। সাবস্টিটিউশন হবে, আলফ্রেড প্ল্যানিস বাইরে যাবেন এবং তার জায়গায় আসবেন লিথুয়ানিয়ান আগের ম্যাচটায় খেলেছেন নাউরেস পেটকোভিচ। প্রবীর রুকেট অনেকটা দূরে, তম্বা আজকে মাঝ মাঠটায় বল হোল্ড করে ডিস্ট্রিবিউশন ভালো করার চেষ্টা করেছেন। তার যে ভূমিকা সেটা কিন্তু তিনি পালন করেছেন, এটা বলাই যায়। রাহুল কেপির সঙ্গে চ্যালেঞ্জ ওখানটায় রোহিত দানুর। খেলার যত সময় বাড়ছে তত কিছু কিছু খেলোয়াড় ক্লান্ত হয়ে পড়তে হবে, তার কারণ এই সময় যদি তুমি নিজে বল বেশি হ্যাং করো, বল তো যদি তুমি নিজে নিয়ে বেশি ক্যারি করো, তাহলে তুমি টায়ার্ড হবেই। কারণ ভিজে মাঠ, ভারী মাঠ, মাসল অলরেডি ফ্যাটিক হয়ে গেছে। টিম এখনো পর্যন্ত বোধ টিম আগেরটা কাছে হয়তো আগে নেমেছে, কিন্তু আমি উড়িষ্যার জন্য বলবো যে তারা কিন্তু এখনো পর্যন্ত মানে এই দেখুন, এই যে ট্র্যাপ করার পরে যে বল টার্ন করা দরকার ছিল না, তো হয়তো বলটাকে ব্যাক করে দিতে পারতো। কাভারিং ভালো করেছে, তো এই লড়াই করলে, ট্রাসেল করলে ক্র্যাম্প তো হবেই, ঠেলাঠেলি করলে তো তোমাকে ব্যথা সহ্য করতেই হবে। সেই জায়গাটা হয়েছে বারবার রোহিত দানুর এটা করা উচিত হয়নি। বলটা নিয়ে উনি কিন্তু নিজে আগে পাস খেলে যেতে পারতেন। হাতে লাগিয়ে ফেলেছেন নাউরেস। প্রথম অ্যাকশনটা তার পক্ষে যায়নি। যত সময় গড়াবে এই মাসল ক্র্যাম্প গুলো, মাস্কুলার ইনজুরি গুলো বাড়বে। তার কারণ আজকে ভীষণ আর্দ্র আবহাওয়া, ৭৪% বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। তার কারণ যে নিম্নচাপটা পশ্চিমবঙ্গে, সেই নিম্নচাপটা ওড়িশাতেও রয়েছে এবং যথেষ্ট বৃষ্টি হয়েছে ম্যাচ শুরুর আগে। লাইনটাকে ক্লিয়ার করার চেষ্টায় ইন্টারকাশি, বাদিকে আবার রোহিত দানু ছোট্ট জায়গার মধ্যে টার্ন করলেন। ব্রিলিয়েন্ট আজকের তম্বা সিং এর যে ফুটবলটা খেলেছেন।
যথেষ্ট প্রশংসা করতে হবে। হ্যাঁ, যতটুকু খেলা গড়িয়েছে তত কিন্তু টোম্বা সেফ খেলেছে আজকে, বাড়তি বল হ্যাং করেনি, ট্যাকেলের জায়গায় করেছে, পাসিংটা করে জায়গাতে রিলিজ করে দিয়েছে, যার ফলে যে যে জিনিসগুলো করার দরকার সেটা করেছে বলেই এখনো পর্যন্ত টোম্বাকে যথেষ্ট ভালো লাগছে আমাদের এই ম্যাচেতে। প্রবীণ থেকে প্রশান্ত, ক্রস, ভালো জায়গায় রোহিত দানো, ডান পায়ে শট নেবেন, নিশানা একদমই ঠিক নেই, বেটার করতে পারতেন, আরো ভালো করতে পারতেন। কিছুটা ক্লান্তি পল্লবদা, কিছুটা ক্লান্তি। দেখুন এই যে ভালো সেন্টার ছিল, ট্র্যাপ করলো অসাধারণ, মানে এটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ আমি ট্র্যাপটা করার পর যতক্ষণ না হিটটা করতে পারছি বলের পারফেক্ট জায়গায় গোল লক্ষ্য করে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। ওই সময়টা একটু ক্যাজুয়াল হয়ে গেলে নন কিকিং ফুটে ব্যালেন্স সরে গেল এবং বলের গতিটাও ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারলো না, যা হওয়ার একটা সুন্দর চান্স। রোহিত এত ভালো খেলছে, এটা কিন্তু গোল হলেও হতে পারত। ইসাক ভালো জায়গায়, ও পাঁচটা ভুল হলো, আবারও সেই তম্বা ইন্টারসেপ্ট করলেন। পইটিয়া রোটেশন, বল রেখে দেওয়া নিজেদের মধ্যে, সবে একটা আক্রমণ তৈরি করার চেষ্টায় ক্রস ছিল, রাহুল কেপি ইনভাইটিং ক্রস, কিন্তু ওখানটায় পৌঁছতে পারেননি। জেরেমি একটু অ্যাওয়ে ছিলেন। জাগারনটস প্রেস করছে, চাপ রাখছে, ও গুড টার্ন ইসাক, একদম পাসিং অ্যাঙ্গেল গুলোকে দারুণ ভাবে ব্লক করছেন কিন্তু এই সার্জিও লামাসরা। এটা অনেকটা অ্যাওয়ে বল এবং কারোর জন্য নয়, মেন্ট ফর নান। দ্বিতীয়ার্ধের ড্রিঙ্কস ব্রেকের সময় আসছে, সুতরাং দুই কোচ কিছুটা যা ভুল হচ্ছে বুঝিয়ে দেবেন এবং একদম ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজে কিন্তু ম্যাচটা পৌঁছে গেল, যেটা লাস্ট কোয়ার্টার। প্রবীণ দাসদের জন্য কি নির্দেশ দেবেন হাবাস, সেটাই দেখার। আর উল্টো দিকে রাহুল কেপি বা ইসাককে কি বলবেন টিজি পুরুষোত্তমারান, সেটা আমরা দেখবো। ড্রিঙ্কস ব্রেক দ্বিতীয়ার্ধের। ভীষণ হিউমিড এখানে পরিবেশ, আর্দ্র, এবং সেই কারণে খেলোয়াড়দের কিন্তু এক্সশন হচ্ছে। ইলেকট্রোলাইট বেরিয়ে গেলে তোমার মাসলে ক্র্যাম্প হওয়াটা খুব স্বাভাবিক। এই সময় ইনস্ট্যান্ট কার্বোহাইড্রেট রিকভার করার জন্য যেটা দরকার ওয়াটারটা কিন্তু ভীষণভাবে দরকার। বারবার জল খেতে হবে এবং এই যে জল খেয়ে দেখুন, এই যে ওপরে গরম আর্দ্রতা আছে ঠিকই, কিন্তু মাঠটা ভারী, 5 মিনিটস খেলে ফেলেছে। এখানে বুঝতে হবে যে মাসল অলরেডি ফ্যাটিক হতে শুরু করেছে, এইখানে তোমাকে একটু রিলিজিংটাকে তো আর্লি করতে হবে। কার্লোস ডেলগাডো একজন ন্যাচারাল লিডার, রাহিম আলীকে কিছু বুঝিয়ে দিলেন এবং গোল স্কোরিং চান্স ছিল ইসাকের শট, কিন্তু হোয়াট অ্যান ইন্টারসেপশন ডেভিড হিমেনেস। চমৎকার কিন্তু প্লেসমেন্টটা করেছিল, অসাধারণ। কিন্তু আমি আবার বলবো, ডেভিডের স্লাইডিং অ্যাডজাস্টমেন্ট যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট এক্সেপশনালি ভালো লেগেছে এটা। যদি নট টু টেক দ্য ক্রেডিট অ্যাওয়ে, লুইস চারেস ক্যাম্পাস কিন্তু একদম ঠিক জায়গায় পজিশন ছিলেন, নিয়ার পোস্ট। আর নিয়ার পোস্ট দিয়ে গোল হজম করাটাকে ফুটবলে বলা হয় কার্ডিনাল অফেন্স, মারাত্মক ধরনের অপরাধ। স্কোরলাইন ইন্টারকাশি 0, ওড়িশা এফসি 0। প্রবীণ, এই কোয়ার্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ভুল জায়গায় ইসাক টার্ন করলেন, প্রেস করলেন, জেরেমি লোক বাড়াতে হবে এই জায়গায় ওড়িশা এফসি কে। রোহিত সাপোর্টে একদম পিছনে চলে গেলেন। ময়দানে একটা ভাষা আছে না, গ্যারেজ করে দেওয়া বল। দায়িত্ব নিতে হবে, ম্যাচ জিতে গেলে দায়িত্ব নিতে হবে। এইখানে তো ওনার সঙ্গে কেউ ছিলেন না, যেটা সব থেকে বড় ব্যাপার। বলটাকে ধরে রোহিত কুমার পেছনে না খেলে যদি ওইদিকে ডান দিকে খেলতো, তাহলে একটা কি অপশন পাওয়া যেত বা একটা ভ্যারিয়েশন দেখা যেত। এই ফুটবলটা তুমি 1-0 বা 2-0 এগিয়ে থাকলে এফেক্টিভ। 200% পল্লবদা একদম সঠিক কথা, যেটা পজিশনাল প্লে একটা হয় আর অ্যাটাকিং পজিশনাল প্লে, অর্থাৎ জোন টু জোন চেঞ্জিং যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু অ্যাটাক এবং ডিফেন্সের উপর নির্ভর করে। হোয়েন টু অ্যাটাক, হোয়েন টু ডিফেন্স, এই দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য ব্যালেন্স করার সময় কিন্তু এই ব্যাপারগুলো লাগে।
পাসিং, কখন বলটা ধরে কন্ট্রোল করবো, কখন রিলিজ করে প্রেসার করবো অপোনেন্টকে, এটা খুব ইম্পর্টেন্ট। বল টাচটা ভালো হয়নি। রাহিম আলী বারবার সুযোগ পাচ্ছেন, দরজায় কড়া নাড়ছেন, দরজাটা খুলছে না। ফাউল ওড়িশার বিরুদ্ধে। জয়েশ রানে, তার ক্যারিয়ারটা বেশ লম্বা। নিশ্চয় কুমার পজিশন হারিয়েছেন এবং ফাউল। জাগারনটস কিছু পরিবর্তন আসবে এটা বলাই যায়। এই যে দেখুন ভেতর দিকে চলে এলো, তো এটাকে অবশ্যই দুজন ডাবল কাভারিংয়ে পড়ে গেছে। আমি তো আবার বলছি, এখন যত খেলার গতি বাড়বে তত সময় বল তোমাকে ছাড়তে হবে, আর্লি রিলিজ করতে হবে। 1 ভার্সেস 2 কাভারিংয়ে তুমি যাওয়ার দরকার নেই, তো পাস খেলে দাও। এই জায়গায় ছোট ছোট ভুলগুলো করছে, ইঞ্জুরি আসছে। দেখুন এখন খেলার কিন্তু লাস্ট কোয়ার্টারটা চলছে, এটা ভাবতে হবে। এর মধ্যেই খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল। রোহিত কুমার বাইরে যাবেন আর তার পরিবর্তে 83 নম্বর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ খেলতে মাঠে আসছেন হিতেশ শর্মা। হিতেশ আরেকজন অভিজ্ঞ ফুটবলার। ম্যাচ লাস্ট কোয়ার্টারে গোল আসেনি। আমরিন্দর ওড়িশা এফসির নেতৃত্ব দিয়েছেন। ফ্লোটেড, ভালো একটা পাস ছিল, কিন্তু আবারও ওয়েল ডিফেন্ডেড। ইন্টারকাশি ডিফেন্সিভলি বেশ অর্গানাইজড, এবং দলটা যখন ডিফেন্ড করে ট্রানজিশনে যায়, ডিফেন্সিভ ব্লকিং, লো ব্লক করতে পারে, শেপ ভালো মেনটেন করে। আমি শুরু থেকেই তো বলছি, হাবাসের স্ট্র্যাটেজির মেন অস্ত্র হচ্ছে ডিফেন্স লাইনটাকে কম্প্যাক্টনেস। এবার ডিফেন্সের মধ্যে পাস খেলেও তুমি যখন অ্যাটাক কাউন্টার অ্যাটাকে তুমি এসো, সেখানে গতি বাড়াও। সেই জায়গায় বারবার কিন্তু দেখুন ডবল কাভারিং হচ্ছে, ডিফেন্সিভ মিডফিল্ডার ব্লকিং, সেন্ট্রাল ব্লকার চলে আসছে, এটা কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। কিন্তু অ্যাটাকিংটার দিকে যে সুযোগগুলো আসছে সেগুলো থেকে কাজে লাগাতে পারলে তবেই টিম জয় পাবে, তবেই টিম পয়েন্ট পাবে। রেগুলেশন টাইমের 10 মিনিট বাকি দ্বিতীয়ার্ধের। এখনো গোল আসেনি এবং গোলের লক্ষ্যে দুটো দলই রয়েছে। কিছু নতুন খেলোয়াড় এসছেন, নতুন এনার্জি। প্রবীর দেখছেন ভুল জায়গায়, আবারও একটা থ্রো ইন আসবে। নরেস পেটকেভিচ নড়াচড়া করছেন, এখনো সেভাবে পজিটিভলি কিছু করতে পারেননি। তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছিল প্রথমার্ধের বাঁশি বাজানোর পর। তিনি এসে প্রতিবাদ করছিলেন মাঠে। নরেন্দ্রকে লট তলার থেকে আসতে হবে। এখানটা কিন্তু বাঁশি বেঁধে গেছে। একদম সঠিক সিদ্ধান্ত, ম্যাকেটলি হাতটা বলে দিয়েছো তুমি। হুইসেল যতক্ষণ না পড়বে ততক্ষণ তোমার দেখো, এই যে চিপটার সাথে তুমি যে ড্রপ পড়ে গেছে, তুমি এই যে হাতটা দিয়ে দিয়েছো। ইটস নট অনলি হ্যান্ডবল ফ্রি কিক, ইট মে বি এ কশন, কারণ তুমি বল ইন্টেনশনালি হাত দিয়ে থামাতে পারো না। হ্যাঁ, তো সেটা এখানে রেফারি হয়তো কিছুটা সেভ করে দিয়েছে, কিন্তু এটা কার্ড হলেও হতে পারে। হ্যান্ডস অফ রোহিত দার, হ্যান্ডস অফ গড নয়। আবারও ফ্ল্যাগ আপ, প্লে টু দ্য ফ্ল্যাগ, বারবার বলা হয় এখানে অকারণে। ডেভিড হেমেনেজ রাহিম আলীকে একটু হাত ধরে পুল করলেন, এগুলো হয়ে থাকে। কিন্তু ইন্টারকাশি তারা কি একটু গোলের জন্য ছাপাবে? প্রবীর ডান দিকে অপশন আছে, চ্যানেল বরাবর। প্রবীর এর আগে আমরা যখন তাকে দেখেছি মোহনবাগানের, ডান দিকে চ্যানেল দিয়ে বারবার চলে যেত এবং ওই জায়গা থেকে বিউটিফুল ক্রস করতো। আর মাঝখানে কে মিট করতো? ফিজির জাতীয় দলের অধিনায়ক রয় কৃষ্ণ। একদম পারফেক্ট। এবং এতদিন বাদে যে এই মেমরি, আমি বলবো 200% এর জন্য কিন্তু প্রবীরের এখন যেহেতু একটু সিনিয়র হয়েছে, গতিটা কমেছে। উইথ দ্য বল যে বলটা রান করতো, সেটা এখন বলটা ছেড়ে দিচ্ছে, যার ফলে প্রবীর আরেকটু রান করে বলটা দিত, তাহলে
কানেক্ট হতে পারতো। আর তাছাড়া ম্যাচের বয়স 82 মিনিটস, এটাও ভাবতে হবে প্লেয়াররা খুব ক্লান্ত হয়ে পড়েছে এখনো পর্যন্ত। পয়েন্ট খোয়াতে চাইবেন না। আগামীকাল রেস্ট ডে ইন্ডিয়ান সুপার লিগে। পরশুদিন 7:30টার সময় লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসবে এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচটা। ইন্ডিয়ান সুপার লিগ সিজন 12 দুর্দান্তভাবে এগিয়ে চলেছে এবং সমস্ত ফুটবল প্রেমীর ইমাজিনেশন তারা ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যে। ডেলগাডো জেরেমির জন্য একটু লং হয়ে গেছে আর কভার করে প্রবীর ছেড়ে দিয়েছে। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দুটো টিমকে কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ঠিক করতে হবে, কারণ ম্যাচের টাইম মিনিটসে চলে যাচ্ছে, 84 মিনিটসে চলে গেছে। তখন ইন্টারভাসির জন্য যদিও জিততে হবে, কিন্তু ডিফেন্স অল আউট ওপেন না করে, কারণ এই কথা আপনি একটু আগেই বলছিলেন যে এই লিগের ফরম্যাটে একটা পয়েন্টও কিন্তু অনেক, 4টে বা 3টে এক এক করে কিন্তু 1-3 পয়েন্ট 4 পয়েন্ট হয়। এই জায়গাগুলো কিন্তু দুটো টিমই সাবধানী হয়ে গেছে। স্পেশালি আমি দেখছি উড়িষ্যা এফসি অনেকগুলো প্লেয়ারকে তাদের নিজস্ব ডিফেন্সিভ এরিয়ায় নিয়ে চলে এসেছেন, কিন্তু ইন্টারকাশি অ্যাটাক করে গোল তুলে আনার চেষ্টা করছে। ইন্টারকাশি আক্রমণ, নরেশ যোগদান করেছিলেন, প্রবীর, প্রশান্ত, সাজিও লামাস, দ্য ডিস্ট্রিবিউটার, দ্য কন্ট্রোলার, ক্রিয়েট করেন যিনি। ওয়েন ভাজ অনেক অ্যাডভান্স হলে মূলত সেন্ট্রাল ডিফেন্ডারে খেলার চেষ্টা করেন। ভালো ক্রস ছিল, শেষ পর্যন্ত সেভে গামা হেডার, খুব দূরে নয়। প্রশান্ত পেনাল্টি বক্সের একটু বাইরে, অ্যাটাকিং জোনেই তারা রয়েছে। দাঁড়িয়ে গেল ভালো জায়গায়, সার্জিও লামাস কন্ট্রোল করতে পারলে কিন্তু বিপদ হতে পারত। এখানটা আবার হবেনাইজ বাধ্য হয়ে ক্যাম্পাস থ্রোইনের জন্য। ব্যাকপাসটা যেটা হয়েছে সেটা একটু লেট ব্যাকপাস হয়েছে, অর্থাৎ ও যদি আগেই করতে পারতো, না হলে সেফ জোনে থ্রো করে দিতে পারতো। সেই যখন থ্রোই করলো তাহলে নিজেদের এরিয়াতে থ্রোটা করলো কেন? কারণ এখন সেট পিসের মধ্যে থ্রো কিন্তু বড় লং থ্রো, এই ভারী মাঠ, কোন সময় কি হয়ে যাবে কে বলতে পারে। এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে, ডিফেন্ডারদের অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। একটু আর্লি রিলিজ করলে টিমের জন্য ভালো হয়, এটা তাকে মাথায় রাখতেই হবে। স্কোরলাইন কারো অনুকূলে নয়। জ্যাক একদম তলার থেকে আক্রমণ আসছে, তয়বা উঠে এসেছিলেন ওপরের দিকে। পাসিং এর ক্ষেত্রে ভুল হয়ে গেলে আক্রমণের সুযোগটা কিছুটা নষ্ট হয়ে যায়। হিতেশ শর্মা তেমন ভালো যোগদান হয়নি। রোহিত দানু সুযোগ পেয়েছিলেন অনেক, যেমন ইসাকও ভালো অ্যাটেম্প্ট দিয়েছিলেন, কিন্তু দুর্দান্ত ভাবে তাকে ব্লক করেছিলেন ডেভিড হেমেনেজ। দানু ইন্টারকাশি, বিল্ড আপটা স্লো। এটা সম্ভবত খুব লম্বা প্রি সিজন ট্রেনিং না হলে দলটা পুরো ছন্দে আসছে না, এবং সেই সময়টা কিন্তু অ্যান্টনিও লোপেস হাবাস পাননি, এটা বলাই যায়। সিজনাল ট্রেনিংটা ঠিক মতো না হলে হবে না, কিন্তু এটা তো মানে স্বীকার করতে হবে। এই দেখুন, এই যে কাউন্টার থেকে আসছে, স্লট গতি হয়ে যাচ্ছে, এটা ক্লান্ত হয়ে পড়ছে খেলোয়াড়রা। এবং ইসাকের গতি সবসময় প্রতিপক্ষ ডিফেন্সে গেল রব তৈরি করে। পেছন থেকে কিন্তু এটা ট্রিপ করা হয়েছে বলার থেকে। ইয়েস, ট্রু, যেটা ইয়েলো কার্ড সঠিক সিদ্ধান্ত। বলটা ছাড়া যদি কোনোভাবেই বিহাইন্ড থেকে ট্যাপ করা হয়, খেলোয়াড়কে টাচ করা হয়, তাহলে নিউ রুলসে ফাউল এবং ইয়েলো কার্ড। হলুদ কার্ড দেখলেন, একটা সুযোগ এখানে আছে ওরেসাইডসের জন্য। একটা মোমেন্ট অফ ব্রিলিয়েন্স, একটা অসামান্য শট, 3টে পয়েন্ট কি আনতে পারে? ইসাক রালতে তৈরি, পয়টিয়া লিফট করেছেন, হেডারের সুযোগ ছিল। ইন্টারকাশি ওয়েল ডিফেন্ডেড, খুব দূরে নয়। এইটা একেবারে অ্যাওয়ে হয়ে গেল এবং সুযোগ নষ্ট হলো।
অর্থাৎ রেগুলেশন টাইমের আর 2.5 মিনিট বাকি। ক্রিকেটটা না ভালো জোনে ছিল, ও ডান পায়ে যখন সুইং করলো দেখুন সেইভাবে তো প্লেয়ারদের 1-2 একজনের পেছনে আরেকজন ডায়াগোনাল রান এগুলো হচ্ছে না। অবশ্যই প্র্যাকটিসের সুযোগ হয়তো হয়নি ওড়িশা এফসির জন্য। যদি প্র্যাকটিসের সুযোগ হয় তাহলে তারা নিশ্চয়ই এই ফ্রিকিকগুলো থেকে কিন্তু গোল তুলে আনতে পারবে বলেই আমার মনে হয়, কারণ এই ফ্রিকিকগুলোর মধ্যে পরিকল্পনা আছে কিন্তু কার্যকারিতা কিন্তু দেখা যাচ্ছে না। প্রশান্ত একেবারে দিগ্ভ্রষ্ট এবং পথ হারা পথিকের মতো মাথা চাপড়াচ্ছেন অ্যান্টনি লোপেজ হাবাস। কিছু করার নেই, এই বলটা সিম্পল ছিল। এখানে বলের গতি বাড়াতে গিয়ে সুইং করতে গিয়ে বল বাইরে মারছে, অর্থাৎ কোথায় মারছে আমি দেখবো তো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বলটাকে ফ্লোটিং না করিয়ে যদি লোয়ার ড্রাইভ বা যদি গ্রাউন্ডারও রাখে তাহলে ক্ষেত্রে ডিফেন্ডারে অনেক সময় ডিফেন্ডারের পায়ে লেগেও গোলের দিকে ঢুকে যেতে পারে। সেইগুলো প্রশান্ত আজকে করে উঠতে পারছে না, সেটা কিন্তু এই আবাসের জন্য খুব একটা ভালো খবর থাকছে। তবে ওড়িশা এফসিকে প্রশংসা করতে হবে, যারা শুরু থেকে বলছিলাম 308 দিন বাদে ভারতের কোনো মেজর টুর্নামেন্টে তারা খেলতে নামলো। শেষ ম্যাচটা তারা খেলেছিল এআইএফএফ সুপার কাপে, এইখানটায় রহিম আলীকে চ্যালেঞ্জ। হ্যাঁ, পেছন থেকে কিন্তু এটা বডিটা দিয়েছে, ওর গতিটাকে রোধ করেছে, অর্থাৎ ও বলটা ধরতে যাচ্ছে না সেটাকে অবস্ট্রাক্ট করেছে। ভালো এরিয়া থেকে ফ্রি কিক যেতে পেরেছেন ডেভিড এবেরেজ, মাথা ঠেকিয়ে কর্নার এর মাধ্যমে বাঁচিয়ে দিয়েছেন। ওড়িশার কথা বলছিলাম, শেষ ম্যাচটা তারা প্রতিযোগিতামূলক খেলেছে এআইএফএফ সুপার কাপে 21 এপ্রিল 2025, অর্থাৎ 308 দিন। আর ইন্ডিয়ান সুপার লিগে তারা ফিরে দিল আবারও 355 দিন বাদে। গত মরশুমের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করেছিল ওড়িশা, জামশেদপুর এফসিকে 3-2 তারা হারিয়েছিল। সেই ম্যাচটা তুল্যমূল্য লড়াই হয়েছিল। পৈটিয়া একটা সংকেত পাঠালেন, নিয়ে পোস্ট ফিনিশ হতে পারে, কোনো মতে একটা ক্লিয়ারেন্স শেষ পর্যন্ত। নরিন্দা গেহলট তৈরি ছিলেন, চাপ তৈরি হয়েছিল, একটু ক্লামজি, একটু নার্ভি লাগলো ডিফেন্সটা এখানে ইন্টারকাশিং। এই খেলার শেষ সময় অর্থাৎ ইনজুরি টাইমে যখন আসে তখন প্লেয়াররা অটোমেটিক্যালি 5 মিনিট অতিরিক্ত টাইম যেটা দেওয়া হয়েছে তাতে খেলোয়াড়রা মেন্টালি একটু প্রেশারে পড়ে যায়, তার কারণ সেই প্রেশারটা অপোনেন্ট নিতে পারলে তাদের জন্য ভালো হয়, যে নেবে সে অ্যাডভান্টেজ পাবে। এক্ষেত্রে একটা ভালো চান্স ছিল ওড়িশার এফসির, সুযোগটা হাতছাড়া হয়ে গেল, কিন্তু সময় এখন আছে। উইং এ পজিশন সোয়াইপ করেছেন প্রশান্ত এবং রোহিত দানু। রোহিত ডান দিকে এসছেন, প্রশান্ত বাঁ দিকে গেছেন। পৈটিয়া গেহলট ক্লিয়ারেন্স, ওড়িশাকে ডিফেন্ড করতে হবে এখানটায়। দূর থেকে শট ছিল রোহিত দানু, আজকের কিছুই নিশানায় যাচ্ছে না, নিজের উপর হতাশা ব্যক্ত করলেন, শিনগার্ডটাকে ছুঁড়ে ফেললেন। এডওয়েন সিডনি ভ্যান্সপল আসবেন, অর্থাৎ ওড়িশা কোচিং স্টাফ তারা একটু ডিফেন্সিভ রিএনফোর্সমেন্ট নিচ্ছেন এই ইনজুরি টাইমে, এবং ইসাক রলতে বাইরে যাবেন। একদম চমৎকার কথা, যদি এখানে পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে যদি গতিটাকে কন্ট্রোল করে শটটা মারতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এই সময় আজকে রোহিতের যেন কোনো কিছুই হচ্ছে না, সবটাই চেষ্টা হচ্ছে কিন্তু হচ্ছে না। দেখা যাক, এখনো পর্যন্ত খেলার যেহেতু 3 মিনিট বাকি আছে, তাতে রোহিত কি অ্যান্টনি আবাসের মুখে হাসি ফোটাতে পারবে সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা করব। এবারে ইন্ডিয়ান সুপার লিগ সেই অর্থে যুব খেলোয়াড়দের জন্য একটা বিরাট মঞ্চে বলা যায়, তার কারণ অনেক বেশি সুযোগ তারা পাচ্ছে এবং সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। নিশু কুমার দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের খেলা চলছে এবং এই সময়টায় পৌঁছে কোনো দল গোল হজম করতে চাইবে না, সুতরাং সবাই তাদের ডিফেন্সিভ শেপটাকে ধরে রেখেছে।
হিমেনেস আজকে স্টার্ট করলেন এবং খুব ভালো আত্মবিশ্বাসী পারফরমেন্স তার। টার্ন করে যাওয়ার চেষ্টা এখানে প্রবীর। রোহিত দানু তার অনুকূলে বাঁশি বাজিয়েছেন রেফারি। কেরালা ব্লাস্টার্সের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব থেকে ওড়িশার দায়িত্ব নিয়েছেন টিজি পুরুষোত্তমানন। একদম ডেফিনেটলি এই যে পুশটা উইথাউট বলে শেষ ব্যাটটাকে কভার করে পুশ করেছে। তোমার কন্ট্রোলে যখন বল নেই তুমি তাকে ঠেলে ফেলতে পারো না। অবস্ট্রাকশন, জেনুইন ফাউল। খুব ভালো জায়গা থেকে শেষ 2 মিনিট ইনজুরি টাইমের সার্জিও লেমাস লিফট করেছেন। অমরিন্দর গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কিন্তু দেখেছিলেন বলটা নিশ্চিতভাবে বাইরে যাচ্ছে, টার্গেটে রাখতে পারেননি। ওয়েন ব্যাস পরিবর্তন হিসেবে এসেছেন। মাপটা ঠিক রাখতে হবে এই তো জায়গা থেকে। এইসব জায়গা খুব ডেঞ্জার জোন। এই ধরনের জায়গা থেকে ফ্রি কিক গুলো পরিকল্পনা মাফিক হওয়া চাই। আমি দিলাম তুলে বাইরে চলে গেল, এটা কোনো এক্সকিউজ না। এই জায়গা থেকে যে সেট পিসে সারা পৃথিবীতে এত গোল হচ্ছে সেট পিসে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেট পিস একটা টিমের অ্যাটাকের জন্য একটা অন্যতম অস্ত্র। ডেভিড হিমেনেস এই নামটা বারবারই এসছে আজকে। যেভাবে আত্মবিশ্বাসী একটা ভূমিকা তিনি প্লে করছেন। রাইবারে আবারও সুযোগ নষ্ট হলো। রাহিম আলী আজকে 90 মিনিট পুরো সময় পেয়েছেন। এফেক্টিভলি, কার্যকরী ভাবে আরো বেশি কাজে লাগাতে পারতেন। একদম সঠিক কথা। রহিমের যে 2-3টে মুভ করার জায়গা পেয়েছিল, শট মারার জায়গা পেয়েছিল, লেট করেছে, একটা সুযোগ পেয়ে গেছিল ফার্স্ট হাফে, সুয়েজ যেখান থেকে মিস করেছে। এরকম ছোট ছোট জায়গাতে গোল করলে তবেই তুমি হিরো হবে টিমের জন্য, তবেই তো তুমি এফেক্টিভ প্লেয়ার হবে। সেই জায়গাগুলো রহিমকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। চেন্নাই এফসি বা চেন্নাইয়ের খেলার সময় থেকে রহিম কিন্তু সুযোগ পেয়েছেন, কিন্তু এফেক্টিভলি, কার্যকরীভাবে সেটা সেভাবে কাজে লাগাতে পারেননি। জাতীয় দলে ডাক পেয়েছেন, পারফরমেন্স গ্রাফটাকে ঊর্ধ্বমুখী করতে পারেননি। তলব থেকে যাওয়ার চেষ্টায় বাঁদিকে প্রশান্ত, ডান দিকে তানু সরে এসছেন। প্রবীণ দানো জেরেমি ব্লক করার চেষ্টায় ব্রিলিয়েন্ট কার্লোস ডেলগাডো। আর কোনো অ্যাকশন সম্ভব নয় কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে, অর্থাৎ আজকে ম্যাচ নাম্বার 14। সেই অর্থে কিন্তু গোল শূন্য বা নিষ্ফলা রইল। ইন্টারকাশি 2 ম্যাচ থেকে 2 পয়েন্টে পৌঁছে গেল। আর ওড়িশা তাদের প্রথম ম্যাচে 1টা পয়েন্ট তুলে নিল। ফুল টাইম স্কোর ওড়িশা এফসি 0, ইন্টারকাশি এফসি 0। বৃষ্টি হয়েছিল মাঠে এবং দুটো দলই একটু ডিফেন্স অর্গানাইজ করে খেলার চেষ্টা করেছে। আমরা আসবো আলোচনায়, কোথাও যাবেন না।